সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় অশান্ত সাত কলেজ ও রাজনীতি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে এই মুহূর্তে আছেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি বিএনপি। স্বাগত জানাই আপনাকে। আছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাগত। এছাড়া আমাদের সঙ্গে জুমে যুক্ত থাকবেন জাকারিয়া বাড়ি প্রতিনিধি, সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম। আমরা তাকেও পেয়ে গেছি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা তাকে দিয়েই যদি একটু শুরু করতে চাই, অশান্ত সাত কলেজ ও রাজনীতি, এটি নিয়ে তার সাথে কথা বলবো। তবে তার আগে এই সংক্রান্ত এটিএন নিউজের একটি প্রতিবেদনের মুহূর্তে আমাদের হাতে আছে, সেটি একবার দেখে আসতে চাই। 2017 সালে ঢাকা কলেজ, ইডেন সহ 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এতে এই 8 বছরে কলেজগুলোর অভ্যন্তরীণ সমস্যা কোনো অংশেই কমেনি, বরং বেড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে সাত কলেজের শিক্ষার্থীরা। এর মাঝে রোববার দুপুরে 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কাছে যায় কলেজগুলোর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিযোগ, ওই সময় অধ্যাপক মামুন আহমেদ তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ নিয়ে সোমবার দুপুরে কলেজগুলোর অধ্যক্ষদের সাথে জরুরি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। নিজের কার্যালয়ের পাশে সভাকক্ষে 2.5 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না, এ সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। আরও সিদ্ধান্ত হয়, চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর নতুন শিক্ষার্থী ভর্তি হবে না। তবে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মাঝে উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। তবে সাত কলেজের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগের দাবির বিষয়ে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। আশা করি আপনারা সহযোগিতা করবেন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ। দর্শক দেখছিলেন আমাদের হাতে যে প্রতিবেদনটি ছিল, সেটি নিয়ে আমরা এতক্ষণ বিস্তারিত জানানোর চেষ্টা করছিলাম। কানেক্টিভিটিতে আমাদের সঙ্গে জাকারিয়া বাড়ি মুহূর্তে আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। জাকারিয়া বাড়ি, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে আছেন। বারবার সংকট তৈরি হচ্ছে এবং সেজন্য আপনাদের বারবার রাস্তায় নামতে হচ্ছে। অবশেষে একটা সিদ্ধান্তে এখন উপনীত হওয়া গেল, 2024-25 এই সেশন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে না। একটা সিদ্ধান্তে মোটামুটি আসা গেছে, কিন্তু এই সংঘর্ষ কেন দেখতে হলো? আচ্ছা, ধন্যবাদ। শুরুতেই এটিএন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এটিএন নিউজে এসে যুক্ত হয়েছি, কারণ আমি যখন এটিএন নিউজে এসে আমার সাত কলেজ সম্পর্কে বর্ণনা দিচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমার সাত কলেজের এক শিক্ষার্থী গতকাল পুলিশ কর্তৃক হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে। সেই বেদনা বিধুর মন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখুন, 2017 সালের 16 ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রীর একটি অপরিকল্পিত সিদ্ধান্তের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী 7টি কলেজকে যুক্ত করা হয়। ঠিক সেই সময় থেকে আমরা দেখতে পাই ঢাকা নগরবাসী প্রায় প্রতি বছর বছরে 2 থেকে 3 বার নীলক্ষেত অবরোধ, সায়েন্স ল্যাব অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের দ্বারা এই শিরোনাম দেখে কিংবা এই পরিস্থিতির মুখোমুখি হতে অভ্যস্ত হয়ে গেছে। দেখুন, আমাদেরকে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অপরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়, ঠিক তখন থেকেই আমাদের সেই যাতনাময় শিক্ষা জীবন শুরু। যাতনাময় শিক্ষা জীবনটা আসলে কিভাবে শুরু হয় তার একটি নির্মম উদাহরণ দিচ্ছি। নির্মম উদাহরণ বলতে, আমি কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগে অধ্যয়নরত আছি মাস্টার্সে। আমি কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগে অধ্যয়নরত শুরু করেছি আমার শিক্ষা জীবন, ঠিক তখনই আমাকে 120 থেকে 150 জন শিক্ষার্থী
আমার ডিপার্টমেন্টে আমার সেশনে ভর্তি করা হয় 120 থেকে 150 জন, লক্ষ্য রাখবেন। কিন্তু আমি যখন আমি ক্লাস করতে যাই, তখন আমি গিয়ে দেখতে পাই আমার শ্রেণীকক্ষে বসতে পারে শুধুমাত্র 60, শুধুমাত্র শুধুমাত্র 60। আপনি বলতে থাকুন জাকারিয়া বারী, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। শুধুমাত্র 60 থেকে 80 জন শিক্ষার্থী আমি সেখানে বসতে পারি। আমি যখন 60 থেকে 80 জন শিক্ষার্থী বসতে পারি, জাকারিয়া বারী, তখন যদি আসলে একটু আচ্ছা, আপনার মোবাইলটি রোটেট করার দরকার ছিল, সম্ভবত সেটি হয়ে গেছে। আপনি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি। সংঘর্ষের কারণটুকু জানতে চাচ্ছিলাম, এরপর যে সিদ্ধান্তটি হয়েছে সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাইবো। এটিকে আসলে আপনারা কিভাবে গ্রহণ করছেন বা কতটা সাধুবাদ জানাচ্ছেন? আচ্ছা, সংঘর্ষের কারণ বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমাকে অধিভুক্ত করে, ঠিক তখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে বসার মতো প্লেসটুকু করে দিতে পারে নাই। তারা আমাকে যে সার্টিফিকেটটি ধরিয়ে দেয় দিন শেষে, সেই সার্টিফিকেটে অ্যাপ্লিকেশন শব্দযুক্ত থাকে, যে অ্যাফিলিয়েশন শব্দটা আসলে আমার শিক্ষা জীবন শেষে আমি যখন কোথাও চাকরি করতে যাই কিংবা আমি যখন বিভিন্ন এম্বাসি ফেস করতে যাই, তখন তাদের যে ভিন্ন ফ্রন্টের সেই শব্দ আমাকে বিপাকে ফেলে। তখন থেকেই আমরা কি দেখতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে ঠিক মতো রুটিন দেয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার পরীক্ষা নেয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ফলাফল নিতে পারে না, তারা আমাকে ক্লাস করায় না, তারা আমাকে আমার শ্রেণীকক্ষে কোনোদিন পাঠদানও করে না। কিন্তু কি দেখতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার খাতা কাটে। এটি একটি অযৌক্তিক প্রশ্ন, তারা আমাকে না পড়িয়ে আমার প্রশ্ন করে। এই যে যাতনাময় শিক্ষা জীবন, সেই যাতনাময় শিক্ষা জীবন থেকে রেহাই পেতে 7 কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত নীলক্ষেত সায়েন্স ল্যাব ব্লকেট করে। আপনারা জানেন তিতুমির সরকারি তিতুমির কলেজের সিদ্দিকুর রহমান ভাইয়ের চোখ হারিয়েছে শুধুমাত্র একটি সেশনের রুটিনকে যেন দ্রুত দিয়ে দেওয়া, তাদের পরীক্ষাটা যেন নিয়ে নেয়, সেই দাবি জানিয়ে তিনি যখন রাজপথ ব্লক করতে হয়। অর্থাৎ আমি 7 কলেজের শিক্ষার্থী হিসেবে জানি না যে আমি কার কাছে দাবি জানাবো, আমার প্রিন্সিপালের কাছে দাবি জানাবো নাকি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ভিসি মহোদয়ের কাছে দাবি জানাবো। যখন আমি রাস্তা অবরোধ করতে যাই উপায়ন্তর না দেখে, ঠিক সেই সময়টিতে আমরা কি দেখতে পাই, পুলিশ আমাকে এসে উপর্যুক্ত হামলা করে। আমার সিদ্দিক ভাই শুধুমাত্র পরীক্ষা দেওয়ার দাবি নিয়ে পুলিশ কেন আপনাদের উপর পুলিশ কেন হামলা চালাবে বা এই সংঘর্ষ আসলে কেন বারবার আপনাদের রাস্তায় নামতে হয়েছে বিভিন্ন সময় 2017-এর পর থেকে, কিন্তু এই পরিণতি কেন দেখতে হলো? গতকাল যে ভয়ানক একটা পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, সেখানে পুলিশের মারমুখী যে আচরণ আপনাদেরকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আপনাদের যে সংঘর্ষের ঘটনা, এটি কেন এত দূর পর্যন্ত আসলে কেন গড়ালো? সমাধানের জন্য কি এটাই আপনারা এইটাকে আপনারা মনে করছিলেন যে এরকম কোনো কিছু হলে সমাধান হবে? না, দেখুন, আমাদেরকে নিয়ে বর্তমান সরকার আমাদেরকে নিয়ে একটি সিদ্ধান্ত প্রস্তুত করছিলেন। অর্থাৎ বর্তমান সরকার আমাদেরকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন, যে সেই কমিটির মাধ্যমে আমাদেরকে একটি হ্যাপি সেপারেশন ঘটবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মধ্যকার, এবং সেই কমিটি আমাদেরকে পরবর্তীতে কি কাঠামো দেবে, অর্থাৎ কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবে, তারা সেটি দেখভাল করবে। কিন্তু 2024-25 সেশন থেকে আমরা চাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যেন আমাদের যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষায় নির্ধারিত আসন অনুপাতে শিক্ষার্থী ভর্তি করায়, সেই যে অযৌক্তিক কোটা প্রথা আছে, সেই কোটা প্রথা যেন বাতিল করায়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেন দ্রুত সময়ের মধ্যে আমার পরীক্ষাটি আয়োজন করে, এবং আমার যে ক্লাস পরীক্ষা, আমার যে পরবর্তী যে বিশ্ববিদ্যালয়ে আমি পদার্পণ করতে যাচ্ছি, সেই বিশ্ববিদ্যালয় যাতে সেশন জটের মুখোমুখি না হয়, সেই পরিপ্রেক্ষিতে আমি গত 5ই জানুয়ারি 7 কলেজের শিক্ষার্থী, আমি আবার উল্লেখ করছি, বিগত 5ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন বরাবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বরাবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মহোদয় বরাবর এবং 7 কলেজের অধ্যক্ষদের বরাবর আমাদের দাবি নিয়ে একটি স্মারকলিপি দিয়েছিলাম। আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মহোদয়ের কার্যালয়ে গিয়েছিলাম মূলত আমাদের যে স্মারকলিপির অগ্রগতি, সেই অগ্রগতি সম্পর্কে জানতে, কিন্তু তিনি আমাদের সাথে অসদাচরণ করে। আমি আবার উল্লেখ করছি, তিনি আমাদের সাথে জাকারিয়া বারী, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা একটু হান্নান মাসুদের কাছ থেকে একটু আসতে চাই। হান্নান মাসুদ, শুনছিলেন আপনি কালকের ঘটনাটা পুরোটাই নিশ্চয়ই আপনি দেখেছেন। বিশেষ করে আমরা এর মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। ঢাকা কলেজের একটি ছাত্র রাকিব, তাকে আক্রমণের যে বিষয়টি ঘটেছে, হাসনাত আব্দুল্লাহর বিষয়টি আমরা জানি, তিনি তোপের মুখে পড়েছিলেন। সেখান থেকে এই যে বিষয়গুলো ঘটলো, ছাত্রদের মধ্যে আমরা এরকম পরিস্থিতি আসলে কেন দেখতে পাচ্ছি? আমরা যেই ছাত্রদের দেখলাম একসাথে জুলাই আন্দোলনের মতো ঘটনা ঘটালো, সেই ছাত্ররা এখন কেন মারমুখী হচ্ছে, কেন পরস্পরের সম্মুখে দাঁড়াচ্ছে এভাবে? ছাত্রদেরকে যেভাবে ঐক্যবদ্ধ দেখেছেন, সেইভাবে আমি মনে করি এখনো তেমন সেই বিরাট লেভেলের বিভাজন না। আজকে কালকে যদি ঢাকা কলেজের উপর কোনো হামলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা মিছিল নিয়ে যাব অবশ্যই। এখানে যে বিষয়টা এসে দাঁড়িয়েছে, আমরা অনেক দিন যাবৎ লক্ষ্য করতেছি 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টা কালকে সফল হয়েছে, এবং
একটি ইস্যু আমি যদি খুব ক্লিয়ারলি চিন্তা করি, শিক্ষার্থীরা একজন টিচারের সাথে দেখা করতে গিয়েছেন, তাদের অভিভাবকের কাছে গিয়েছেন, যাওয়ার পর একটা প্রতিনিধি দল গিয়েছেন, শিক্ষক বললেন যে হচ্ছে 2 জন আসো, সেই জায়গায় 2 জনের জায়গায় 10 জন ঢুকে গেল। শিক্ষক মাইন্ড করলেন, কথা কাটাকাটি হলো, শিক্ষক বললেন যে হচ্ছে বের হয়ে যাও। শিক্ষক ছাত্রদের মধ্যে এরকম তো অনেক হয়, আমরাও তো আমাদের টিচারদের সাথে কথা বলতে গেলে বের করে দেয়, অনেক ক্ষেত্রে রাগ হয়ে অভিমান করে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তারপর যাই হোক, অনার্স লেভেলের স্টুডেন্ট বের করে কেন দিল এটা নিয়ে একটা ক্ষোভ জন্মালো। তো এটা তো ভিডিও আমরা দেখলাম যে এই ভিডিওটা কিভাবে কি আলাপ হলো, হচ্ছে বের করে দেওয়ার পরে সায়েন্স ল্যাব অবরোধ হলো। তখন হচ্ছে আমাকে রাকিবে ফোন দেয় যে আমাদের শিক্ষার্থীরা এখানে অবরোধ করেছে, তারা হচ্ছে প্রভিসি মহোদয়ের চাচ্ছেন, পদত্যাগ চাচ্ছেন। তো যেহেতু হচ্ছে রাকিব ভাই সাথে আমরা একই সাথে আন্দোলন করেছি এবং একই সাথে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোয় কানেক্ট করার দায়িত্ব তখন হচ্ছে আমি নিজ জায়গা থেকে আমিও পালন করেছিলাম কয়েকজনের মধ্যে। তো আমি প্রভিসি স্যারের সাথে কথা বললাম, বাস্তবতা বোঝার চেষ্টা করলাম। উনি কন্ট্রোলারকে পাঠালেন, ঢাকা কলেজের অধ্যক্ষ গেলেন, সেখানে ওনারা বোঝাতে চেষ্টা করলেন যে এটা নিয়ে আগামীকালকে আলাপ হবে, কথা হবে, আগামীকালকে সকল অধ্যক্ষদেরকে নিয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আগামীকাল বসবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার গিয়েছেন এবং হচ্ছে ঢাকা কলেজের অধ্যক্ষ গিয়েছেন সায়েন্স ল্যাবে। সেখান থেকে মোটামুটি একটা পরিবেশ তৈরি করে যখন হচ্ছে রাত 11টার দিকে মনে হয় আমি কিছু পোস্ট দেখতে পারলাম যে হচ্ছে হঠাৎ করে একটা মানে মব সৃষ্টি করার মতো যাচ্ছে, আজকেই এক্ষুনি প্রভিসির বাসভবন ঘেরাও করবো ক্ষমা না চাইলে। দেখেন আন্দোলনে একটা ধারাবাহিকতাও আছে। শিক্ষক আপনাকে বের করে দিয়েছে, আপনি সেটাতে মাইন্ড করেছেন যে স্যার এইভাবে আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে, ওনার উচিত ক্ষমা চাওয়া। শিক্ষক মনে করলেন যে হচ্ছে ওনাকে আমি কয়েকবার জিজ্ঞাসা করলাম, স্যার এটা নিয়ে আপনি তো দুঃখ প্রকাশ করবেন কিনা, বললো যে আমি আমার ছাত্রদের সাথে যেমন সেই ভিডিওটি ভাইরাল হয়েছে, আমরা দেখেছি তিনি আসলে কোনোভাবেই তাদের কথা শুনতে চাননি বা বলেছেন যে আমি তোমাদের কথা শোনার জন্য এখানে আসিনি। 2 জন আসতে বলেছি, সেটি একটি কথা ছিল। তোমরা এতজন ঢুকে গেলে এখানে, এটা কি ধাক্কাধাক্কি করতেছে, এই বিষয় নিয়ে উনি মূলত হচ্ছে মাইন্ড করার। তো আমি স্যারকে রিকোয়েস্ট করছিলাম, স্যার আপনি তো হচ্ছে যেহেতু শিক্ষার্থীরা মাইন্ড করেছে, আপনি তো হচ্ছে যদি শিক্ষার্থীরা কষ্ট পেয়ে থাকে, আমি দুঃখ প্রকাশ করছি, এভাবে আপনি বলতে পারেন কিনা। স্যারকে তো আমি করতে পারি না। স্যার বললো যে হচ্ছে তুমি কি বলো, এটা আমার বলা উচিত, আমি আমার শিক্ষার্থীদের সাথে, স্যারের জায়গা থেকেও ঠিক, স্টুডেন্টের জায়গা থেকে, আমি কারো এখানে দোষ ধরছি না। কিন্তু 11টার দিকে যেটা ঘটলো, হঠাৎ করে আপনি একটা বিশ্ববিদ্যালয়, আবাসিক বিশ্ববিদ্যালয়ে, সেই জায়গায় আবাসিক শিক্ষার্থী আছে প্রায় 10,000-এর অধিক, আরও বেশি হবে আমি যতটুকু জানি, 15,000-এর অধিক। সেই জায়গায় আপনার হঠাৎ করে ওই প্রতিষ্ঠানের প্রভিসি, যত কথাই বলি হচ্ছে আপনার ঢাকা কলেজের অধ্যক্ষ, ঢাকা কলেজের অভিভাবক, তিতুমির কলেজের অধ্যক্ষ, তিতুমির কলেজের অভিভাবক, সেই কলেজ প্রশাসনের অভিভাবক হিসেবে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে যখন বোর্ডটা থাকে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ান কাইন্ড অফ বোর্ডের দায়িত্ব পালন করতেছে। আপনার হচ্ছে 7টা কলেজের ওয়ান কাইন্ড অফ একটা বোর্ড যেরকম হয়, এইভাবে একটা দায়িত্ব পালন করতেছে। তো আপনি হঠাৎ ওই এরিয়ার ভিতরে গিয়ে তার বাসভবন ঘেরাও করবেন, এটা আসলে হচ্ছে কারা উস্কানি দিয়েছে, কারা এরকম হঠাৎ করে রাত 11টার মধ্যে হঠাৎ এখন মন চাইলো যে রাতের বেলা আমি ঢুকে গিয়ে অবরোধ করব, এটা আসলে হচ্ছে কখনো মানে হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিত কাজ ছাড়া আর কিছু হয় কিছু মনে করছেন না। এখানে মব উস্কে দিয়ে তারপরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটকানো হলো, যাতে তারা যেন ওদিকে না যায়। হাসনাত ভাই নিজে পায়ে ধরি তোদের ভাইয়ের রক্ত ঝরাবি নাকি, এই বাবাও বিভিন্ন ইয়ে করছে। কিন্তু কারা মবটাকে উস্কে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং হচ্ছে ওই দিক থেকে ফেসবুকের পোস্ট এবং হচ্ছে একই সাথে হচ্ছে সেখানকার ভিডিওগুলো লক্ষ্য করলে দেখা যাচ্ছে। আপনি কিন্তু জাকারিয়া বাড়ির আক্ষেপের জায়গাগুলো শুনছিলেন যে সাত কলেজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা কিভাবে বঞ্চিত হচ্ছিল এবং কতবার তাদেরকে আসলে রাস্তায় নামতে হয়েছে। যখন তাদেরকে সবকিছু থেকে বারবার বঞ্চিত করা হচ্ছে, তখন তারা রাস্তায় নেমেছে এবং তারা সেই দাবিটি জানাতে গিয়েছিল। বঞ্চিত হতে হয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেরই অবকাঠামো নেই 30,000-35,000 স্টুডেন্টের ভার বহন করার, সেই জায়গায় আপনি আরো 1 লাখ স্টুডেন্টের ওয়ান কাইন্ড অফ ভার তার উপর চাপিয়ে দিলেন, একটা উদ্দেশ্য প্রণোদিত বিমাতাসুলভ আচরণ তারা পেয়েছে। তখন তো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব ইসরাফিল হোসেন মাহমুদ চৌধুরী, আপনার একটু মন্তব্য নিতে চাই। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজের শিক্ষার্থীদেরই ঠিকমতো সার্ভিস দিতে পারছে না, তার উপর আপনি আরো 1 লাখ স্টুডেন্টকে যখন তাদের উপর চাপাইয়া দিচ্ছেন, তখন তো এটা মনে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না মনে করে। আমি নিজে আমার বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনিক দপ্তরে ঘুরতে ঘুরতে অনেক ক্ষেত্রে হয় না, মানে 2 দিন 3 দিন 4 দিন মানে এতটাই ইয়া থাকে। তো হচ্ছে সেই ক্ষেত্রে এই অংশে আমার সময়টা কম, জি ধন্যবাদ।
আপন মা হলে সেই ক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা নেই, মা মারলেও সমস্যা নেই, পিটাইলেও সমস্যা নেই, কিন্তু হচ্ছে সৎ মা হলে একটা ধমক দিলেই কিন্তু হচ্ছে বিপদ। জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে চারিদিকে, গতকালও ঢাকায় ষড়যন্ত্র হয়েছে এমনটা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। আপনি জাকারিয়া বাড়ির কথাও শুনছিলেন, তাদের আক্ষেপের জায়গা আসলে জানছিলেন যে তারা কতটা আসলে বঞ্চিত হচ্ছে। সবকিছু মিলিয়ে আপনার মন্তব্য জানতে চাইবো, গতকালের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি প্রথমত জাকারিয়া ভাইয়ের কথা এবং মাসুদ ভাইয়ের কথা যা বুঝতে পারছি, মানে ঘটনা তো বেশ উদ্বেগজনক, সংঘর্ষ তো কোনোভাবেই কাম্য নয়, এবং আমাদের বুঝতে হবে জায়গাটা এই পর্যায়ে জিনিসটা গেল কেন। এবং আমি যা বুঝতে পারছি এটা প্রশাসনিক বিষয়, যেটা অনেক বছর ধরেই এটা কোনো সুরাহা হয়নি, এবং এটার পিছনে একটা পুঞ্জীভূত ক্ষোভ আছে। সো আমি যেটা মনে করছি হয়তো এই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশে গতকালকে হয়েছে, কিন্তু ব্যাপারটা এতক্ষণ আশাটা কি সমীচীন ছিল নাকি এখানে অনেক আলাদা প্রশ্ন হতে পারে, তদন্ত হতে পারে। তবে ব্যাপারটা খুবই দুঃখজনক। তবে একটা জিনিস আমরা প্রায় এখন শুনছি যে অনৈক্যের কথা বলা হচ্ছে। আমার যেটা মনে হয়, আমরা এখন বর্তমান যে প্রেক্ষাপট, আমরা কিন্তু মতের পার্থক্যকে খুব সহজে অনৈক্য বলে ফেলছি। সো আমার মনে হয় এখানে যেটা মাসুদ ভাই বললেন যে এরকম ঘটনা, আমার যেটা মনে হয় এখানে অন্যান্য বিষয় থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হবে। কিন্তু এই ঘটনাটা যেটা ঘটেছে এটা ডেফিনেটলি খুবই উদ্বেগজনক। আমি এটা একটা প্রপার সুরাহা হওয়া উচিত। বাট আমি দেখেছি যে আজকে ভাইস চ্যান্সেলর মহোদয় একটা সুরাহার জায়গায় এসেছেন এবং ব্যাপারটা সুরাহার পথে আছে। তো এটা আই থিঙ্ক ইট ইজ ডেফিনেটলি ভেরি পজিটিভ। জি, আমি একটু জাকারিয়া বাড়ি আছেন নিশ্চয়ই আমাদের সঙ্গে, আপনার কাছে আরো একবার একটু যেতে চাই। জাকারিয়া বাড়ি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। যে আপনি শুনছিলেন আব্দুল হান্নান মাসুদের কথা শুনছিলেন, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর কথা শুনছিলেন, আপনাদের সংকট নিয়ে আপনি নিজেও বলছিলেন। এই যে ঘোষণাটি এলো সেটির প্রতিক্রিয়া একটু জানতে চাইবো, সেটিকে আপনারা কিভাবে নিচ্ছেন? এরপরে আপনাদের দাবি দেওয়া কি থাকবে? আচ্ছা, আমি সেটির প্রতিক্রিয়া জানার আগে আমি হান্নান মাসুদ ভাইয়ের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা যখন গত 5ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মহোদয়ের কার্যালয়ে যাই, শুধুমাত্র দুইজন যাওয়ার পরে তিনি আমাদেরকে সেম সুরে সেম ভাবে আমাদেরকে এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিয়েছিল। আমরা ভয় পেয়ে আজকে 7 কলেজ থেকে 15 থেকে 20 জন শিক্ষার্থী মিলে অত্যন্ত নম্র এবং ভদ্রতার সহিত স্যারের কাছে শুধুমাত্র স্মারকলিপির অগ্রগতি জানতে চেয়েছিলাম। আপনারা যে ভিডিওটি দেখেছেন সেখানে লক্ষ্য করবেন স্যার আমাদের কোনো কথাই শুনেনি, অর্থাৎ আমার যে অভিভাবক তিনি আমাকে তাচ্ছিল্য করে বের করে দিচ্ছেন। ভাই বলছেন যে টিচারদের সাথে শিক্ষার্থীদের এরকম হতেই পারে, আমিও বিশ্বাস করি আমার পিতামাতার সাথে সন্তানের এরকম হতেই পারে, কিন্তু সেটি যখন বারবার হবে এবং সেটি যখন বিমাতা সুলভ আচরণ হবে, আপনি যখন আমার গার্ডিয়ান, তখন আসলে সেটি আমরা আপনি কিভাবে দেখবেন আমি জানি না। তারপর আরেকটা জিনিস লক্ষ্য করুন, ভাই যেভাবে বলছিলেন যে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রভিসির কার্যালয় অবরুদ্ধ করতে গিয়েছিল, এইখানে আপনার একটু কারেকশন আনছি। 7 কলেজের শিক্ষার্থীরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্রের ত্বরণ পার হয়নি, তারা মুক্তি ও গণতন্ত্রের ত্বরণের কাছে গিয়েছিল কেন জানেন? তারা চাচ্ছিল যে তৃতীয় পক্ষের কথা বলছেন, আপনারা যখন আমাদেরকে রাজুতে ডাকেন কিংবা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতির ক্রান্তি লগ্নে আমরা যখন এগিয়ে আসি জাতীয় ঐক্যের কথা চিন্তা করে, সেই ঐক্যের ভিত্তিতে আমরা চাচ্ছিলাম যাতে আমাদের যে শিক্ষার্থী স্যাটিসফ্যাকশনের জায়গাটা, আমার যে অভিভাবক আমার সাথে বিমাতা সুলভ আচরণ করেছে সেই অভিভাবক এসে তিনি কারণ দর্শিয়ে যাবেন এই কারণে বলছি, তিনি বারবার আমার সাথে এমন ঘটনাটি ঘটিয়েছিলেন। আমরা ঠিক মুক্তি ও গণতন্ত্রের ও পাশে ছিলাম, অর্থাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এখন আপনারা যে ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আটকে রেখেছেন ঢাকা শহর থেকে, সেই আটকে রাখা বেষ্টনী আমরা পার হইনি। আটকে রাখা বেষ্টনী পার না হয়ে আমরা যখন ও পারে ছিলাম, ঠিক তখনই আপনাদের মহিউদ্দিন রনি ভাই তখন আমাদের সাথে আসছিলেন। তিনি এসে আমাদেরকে বলেছেন যে তোমরা যে দাবি নিয়ে এসেছো, অর্থাৎ এইখানে তোমরা অবস্থান করবা, প্রভিসি মহোদয় তোমাদের বিষয়টা দেখবে, অর্থাৎ প্রশাসনিক। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা ভুলভাবে নিচ্ছে, তারা ভাবছে যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করার জন্য এগিয়ে এসেছো। আমরা মোটেও সেভাবে যাই নাই, ভাই আমাদেরকে একদম টোটালি ভুলভাবে উপস্থাপন করেছেন। তারপর আজকের যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত নিয়ে বলছি, আজকের সিদ্ধান্তটা আমাদের 2017 সালের 16 ফেব্রুয়ারির পরের দিন থেকে, অর্থাৎ 17 ফেব্রুয়ারি থেকেই আমাদের এইটাই সিদ্ধান্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রধানমন্ত্রী যে অবিবেচক একটি পন্থায় আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করেছিল, সেই অবিবেচক এবং বিজ্ঞানসম্মত কথা বলে তিনি একদম আমাদেরকে শিক্ষা যাতনা উপহার দিয়েছিল। সেই শিক্ষা যাতনা থেকে রেহাই পাওয়ার জন্য এই মুক্তি ব্যতীত আমাদের আর কোনো কিছুই ছিল না। অর্থাৎ আমাদের যে মুক্তি হয়েছে সেই মুক্তিটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং বর্তমান সরকার আমাদেরকে নিয়ে যে হাই ভোল্টেজ কমিটি ঘোষণা করে দিয়েছেন, তারা যে আমাদেরকে কিভাবে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থাৎ বিশ্ববিদ্যালয় কোন উপায়ে দাঁড় করানো যায় তা যখন বিবেচনা করছেন, আমরা সেই কমিটির প্রতি পূর্ণ আস্থা রাখছি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের সেই কমিটিতে প্রভিসি মহোদয়ও আমাদের কমিটিতে যুক্ত আছেন, কিন্তু
কিন্তু বিগত 5ই জানুয়ারি আমরা যখন প্রবিসি মহোদয়ের কাছে জানতে গিয়ে বলি একদম উৎফুল্লতার সহিত, স্যার আপনিও তো আমাদের কমিটিতে আছেন, তখন উনি আমাদেরকে কি বলেছে জানেন? আরে কিসের কমিটি, এইসব কমিটি তো আমি কিছু জানিই না। আপনি যদি এই বিষয়ে কোনো সন্দেহ থাকে তাহলে কাইন্ডলি আমাদের স্যার, যিনি আমাদেরকে এখনো বলছি, তিনি আমাদেরকে জাকারিয়া বারী, আমাদের এই অংশে আসলে বিরতি নেবার সময় হয়ে গেছে। আপনার কাছে একেবারে ছোট করে জানতে চাই যে আপনারা কি এই সিদ্ধান্ত নিয়ে আপাতত কি আপনারা থেমে যাচ্ছেন, বা আপনাদের প্রতিক্রিয়াটা জানতে চেয়েছিলাম যে আসলে এর পরের আপনাদের পদক্ষেপগুলো কি হবে, সেগুলো নিয়ে কি কোনো চিন্তা ভাবনা আছে আপনাদের এখন বলার মতো? জি জি জি, দেখুন আমাদেরকে গতকালকে পুলিশ প্রশাসন আমাদেরকে টিয়ার শেল মেরে আমাদের ভাইকে রাকিবকে এক অত্যন্ত হত্যার উদ্দেশ্য নিয়ে, একদম আমরা ক্যামেরাতে দেখতে পাই যেটা দিবালুকের মতো স্পষ্ট, তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে, তাকে বেত্রাঘাত করেছে। এই যে উপর্যুপরি বেত্রাঘাত, আমরা কি চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম প্রশাসন থেকে একটা সুরাহা আসবে। মাসুদ, এখানে হান্নান ভাই আছেন, আপনি একটা জিনিস লক্ষ্য করেন ভাই, আমরা যখন আসলে সংস্কারের কথা বলছি, আমরা কেন আসলে সেই যে বিগত প্রাচীন কালের যে মানে কিছু একটা হলেই যে পুলিশে গিয়ে পেটাবে, অর্থাৎ পুলিশকে একটা পেটুয়া বাহিনী হিসেবে দেখবো, সেই পেটুয়া বাহিনীর বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন না? কেন আপনারা আসলে জাগ্রত হচ্ছেন না যে তাদেরকে সংস্কার আনা উচিত? এই যে কালচার, এই কালচারটা আসলে পরিবর্তন করা উচিত, আমাদের ঐক্যটা বজায় রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ জাকারিয়া বারী আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরাও আশা করছি যে এই সংকট আসলে দূর হয়ে যায় শিক্ষার্থীদের মধ্যে। আমরা আসলে এই ধরনের আচরণও প্রত্যাশা করি না, এই ধরনের পরিস্থিতি তৈরি হোক সেটিও আমরা চাই না, খুব দ্রুত সংকট সমাধান হয়ে যাক সেটি প্রত্যাশা করছি। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে একটু আসি। এই যে শিক্ষা বিষয়ক সংকটগুলো ছাড়াও আমরা 7 কলেজের সমস্যাগুলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করি, এর মধ্যে না ছোট ছোট আরও কিছু সমস্যার কথা আমরা বলে থাকি। যেমন বলা হয় এর মধ্যে শিক্ষকদের কিছু সংশ্লিষ্টতা থাকে, কিছু জায়গায় দেখা যায় যে ইগো প্রবলেমের কথা বলা হয়, এলিটিজমের কথা বলা হয় যে 7 কলেজের শিক্ষার্থীদের সবসময় অচ্যুতভাবে তাদেরকে দেখা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে নিজেদের সবসময় আলাদা শ্রেণীর মনে করে। আপনার কাছে কি মনে হয় এই যে আমাদের আচরণগত পরিবর্তন, এই পরিবর্তনটা কি আসলে কাম্য? দেখেন, মানে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাইড আছে, মানে বিভিন্ন ধরনের গর্ব করার জায়গা আছে, গৌরব করে, যেটা মানে গর্ব করার কিছুই না। শরীরের কালার নিয়ে, কার বাড়ি কোন এলাকায় সেটা নিয়ে, বাড়ির পাশে আবার হচ্ছে কোন ব্যক্তির বাড়ি সেটা নিয়েও এক একজন গর্ব করে। ঠিক একইভাবে হচ্ছে ইনস্টিটিউশনাল প্রাইডও একটা বিষয়। বাংলাদেশে মানে হচ্ছে মানুষজনকে বিভাজিত করে রাখার জন্যে মনস্তাত্ত্বিক যেই কয়টা লড়াই রাখা দরকার, প্রত্যেকটা লড়াই আছে। ধরুন হচ্ছে হুজুরদের মধ্যে হচ্ছে কওমি আলিয়া, কওমিরা আলিয়াকে পছন্দ করবে না, আলিয়ারা কওমিকে পছন্দ করবে না, একটা মনস্তাত্ত্বিক লড়াই লাগিয়ে রাখছে। কিন্তু তারা কিন্তু আবার একই সাথে একই টেবিলে খাওয়া দাওয়াও করে, একই সাথে গল্প গুজবও করে, সবকিছুই করে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি, তাদের কাছ থেকে তো আমরা সেই আচরণ আমি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, এরা সবাই হচ্ছে একসাথে আড্ডা দেয়। শাহবাগে, টিএসসিতে, এমনকি এখন বাংলা মোটর আড্ডা হয়। আবার কালকে সেই আড্ডা থেকে বের হয়ে যাওয়ার পরে কালকে দেখলাম যে 2 গ্রুপ শুধু ইনস্টিটিউশনাল প্রাইড নিয়ে এক একজন এক এক গ্রুপের নেতৃত্ব নিয়েছে। ছোট করে এটা যদি ইসরাফিল খোরশেদ মাহমুদ চৌধুরী আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে নিজেদের এই যে বিশেষভাবে জাহির করার প্রবণতা, আমরা তো ছাত্রদের মধ্যে এটা দেখতে চাই না। আমরা তো চাই না যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অন্যদের অচ্যুত করে বা তাদেরকে টার্গেট করে বুলিং করা। বিশেষ করে কালকে একটি বিশেষভাবে নজর কেড়েছে, সেটা হচ্ছে ইডেন বদরুন্নেসার মেয়েদের নিয়ে নানাভাবে আসলে নানা ধরনের কথা, গান বাজনা, তাদেরকে হেয় করে কথা বলা, এগুলো আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, ইনস্টিটিউশনাল প্রাইড থাকবে। হ্যাঁ, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হন, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রাইড থাকবে স্বাভাবিক, অথবা যে কোনো ইনস্টিটিউশনে। কিন্তু এই জিনিসটা কখনো একটা রেড লাইন ক্রস করা উচিত না, এটা একটা লিমিটেশন থাকা উচিত। এবং আমরা তো বলছি যে একটা এখন বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি। আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন, কাজে এখানে নিজেদের মধ্যে বৈষম্য পুষে রাখার কোনো সুযোগ নাই। সো এই জিনিসগুলো যেটা আমি দেখছি যে এভাবে ইনস্টিটিউশন প্রায় সবাই, যারা আমি ছোটবেলায় শুনতাম আমার অমুক কাজিন নটরডেমে পড়ে, নটরডেমের ব্যাপারে তার একটা প্রাইড ছিল, অমুক কাজিন ঢাকা কলেজে পড়ে, ঢাকা কলেজে তাদের একটা প্রাইড ছিল, স্বাভাবিক থাকতেই পারে। বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই যে প্রাইড অথবা আপনি যে গর্ব করছেন, এটা একটা রেড লাইন ক্রস করবেন না। এবং যেখানে আপনার আর সবাইটা আপনারা বেসিক্যালি এখন সবাই শিক্ষার্থী, ছাত্র, এই ক্ষেত্রে এখানে একটা ভ্রাতৃত্ব থাকা তো অবশ্যই দরকার।
কাজে এই জিনিসগুলো বিশেষ করে আমরা যখন আসলে সংকটময় একটা সময় পার করছি, যখন জুলাই অভ্যুত্থানে সবাই একসাথে পায়ে পা মিলিয়ে অভ্যুত্থানে আসলে নেতৃত্ব দিয়েছে, সেই পথ চলেছে, তখন আসলে খুব দ্রুত সময়ের মধ্যে যদি আমরা এরকম একটা পরিস্থিতি দেখতে পাই, সেটি আসলে আমাদের মধ্যে আশঙ্কা তৈরি করে কিনা? ডেফিনেটলি একটা শঙ্কা সৃষ্টি করে। আর একটা হচ্ছে কি, আপনার যেটা আমি বললাম, আজ বর্তমানে আবার আমরা একটা কথা বারবার শুনি যে রাজনীতির মাঠে অনৈক্যের সুর, বিভিন্ন জায়গায় অনৈক্যের সুর। একটা কথা কি, বাংলাদেশের 5ই আগস্টের পরবর্তী সময়ে যে পট পরিবর্তন আমরা দেখছি, এখানে কিন্তু দুটো জিনিস, মানুষের বাক স্বাধীনতা মানুষ ফিরে পেয়েছে, এবং এখানে রাজনীতির মাঠটাও কিন্তু মানুষের জন্য উন্মুক্ত হয়েছে। সো রাজনীতির মাঠ যখন উন্মুক্ত হয়, তখন এখানে অনেক মতের পার্থক্য থাকবে, ঠিক আছে। এবং এখানে ধরেন বাংলা জাতীয়তাবাদী তার কথা বলবে, অন্যান্য দল তাদের কথা বলবে, এই মতের পার্থক্যটা থাকবে, কিন্তু এই মতের আদান প্রদানও হবে, কথাবার্তা হবে, ডায়ালগ হবে। সো এখানে বেসিক মতের পার্থক্যকে আমরা খুব সহজে অনৈক্য বলছি। আমি কিন্তু অনৈক্যর জায়গা এই ব্যাপারটাতে আমি একটা আমার মূল ইয়েটা হলো যে বিভাজন একটা জিনিস আর মতের পার্থক্য একটা জিনিস। নির্বাচনকে কেন্দ্র করে আপনি কি আসলে মতনৈক্য দেখছেন নাকি বিভাজন দেখছেন? কেননা এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে নির্বাচনের ডেট নিয়ে, বা ছাত্র প্রতিনিধি যারা আছে তাদের সাথে কথার একটা লড়াই আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনে। আমি যদি স্পষ্ট করে বলি, নির্বাচন প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, এ ধরনের আশঙ্কাও আমরা দেখতে পেয়েছি। এবং নানা ধরনের বাক বিতণ্ডা, বিশেষ করে আপনাদের বিএনপির মহাসচিব তার একটি সাক্ষাৎকারকে ঘিরে নানা ধরনের মন্তব্য আমরা দেখেছি উপদেষ্টাদের সোশ্যাল মিডিয়াতে, এমনকি সমন্বয়ক যারা আছেন তাদেরকে। এই বিষয়গুলোকে আসলে আপনি কি বলবেন? এগুলো কি মতনৈক্য নাকি এটি বিভাজন? এটি আসলে কি? এটাকে ডেফিনেটলি বিভাজন মনে করার কোনো কারণ নেই। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মহাসচিব, উনি কিন্তু একটি আশঙ্কার কথা বলেছেন মাত্র, যে এই সরকারের নিরপেক্ষতা হারায় তাহলে ওই ক্ষেত্রে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। কিন্তু উনি কিন্তু এই সরকারকে যে নিরপেক্ষ না সেটা বলছেন না, এটা আশঙ্কার কথা বলেছেন। এই সরকারের প্রতি কিন্তু আমাদের পূর্ণ সমর্থন আছে। আশঙ্কাটা আসলে কেন তৈরি হচ্ছে আপনার কাছে কি মনে হয়, যে এই আশঙ্কাটা কেন তৈরি হলো যে এই সরকার নিরপেক্ষতা হারাতে পারে? এরকম পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? বেসিক্যালি যেটা হয় যায়, শুনুন, আপনার রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটা মূল দায়িত্ব হচ্ছে সরকারের সাথে ডায়ালগে থাকা, অ্যাট দ্য সেম টাইম সরকারের সাথে যে ডায়ালগ যে থাকবে, এখানে নিজেদের কিছু সংখ্যা যদি উঠে আসে এটাকে ওপেনলি বলা, সেই পরিস্থিতি কিন্তু এখন সৃষ্টি হয়েছে এবং বিএনপি সেটাই করেছে। এবং আমার যেটা মনে হয়, এখানে পুরো জিনিসটাকে এখানে বিভাজন হিসেবে দেখার কোনো সুযোগ নেই। বিএনপি কিন্তু দুটো ব্যাপারে বেশ স্পষ্ট। বিএনপি কিন্তু বলছে যে এই সরকারের সফলতা আমাদের সফলতা, এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কিন্তু গতকালকে মনে বলেছেন যে নির্বাচন এবং সংস্কার দুটোই জরুরি। সো এই ক্ষেত্রে আমি এটাকে মতের পার্থক্য হিসেবে দেখতে পারি, বাট এটাকে অনৈক্যের কোনো বিষয় হিসেবে দেখার কোনো। ধন্যবাদ। আব্দুল মাসুদ, আপনি কি আসলে এইভাবে দেখেন যে এটি আসলে মতনৈক্য হতে পারে কিন্তু এটি বিভাজন নয়? ছাত্রদের সাথে বিএনপির দূরত্ব বাড়ছে, এরকম অনেকগুলো শিরোনাম আমরা গত কয়েকদিন আসলে বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আসলে আমরা দেখেছি। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির সাথে ছাত্রদের কি দূরত্বটা বাড়ছে? না, দূরত্ব বাড়া কমার বিষয় তো এখানে আসছে না। এখানে যদি দূরত্ব বাড়েও সেটা বিভাজনে হচ্ছে কিনা সেটা তো এক না। রাবার ধরে যদি টানা হয় তাহলে মানে হচ্ছে এখানে বিভাজন হয় না। কিন্তু আমাদের এই সম্পর্কটা রাবারের মতো বলেন যে হচ্ছে আমাদের মধ্যে মতের পার্থক্য আছে। হয়তো বিএনপি যেটা চাচ্ছে একটি রাজনৈতিক দল হিসেবে তাদের নিজেদের এজেন্ডা আছে, নিজেদের লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই জায়গায় হয়তো ওনাদের এজেন্ডার সাথে আমাদের এজেন্ডা হয়তো মিলবে না, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়তো মিলবে না, দুটার মধ্যে পার্থক্য থাকবে। কিন্তু এটাকে বিভাজন না বলে এটাকে আমরা মতের পার্থক্য, ভাই যেভাবে বললো মতের পার্থক্যই আমরা বলতে চাচ্ছি। না, এটাকে আমরা দূরত্ব বলতে চাচ্ছি না, আমরা বলবো যে হচ্ছে যে কোনো সময় আমরা তো হচ্ছে ওনাদের সাথে বসতে চাই, ওনারাও বসেন, আমাদেরকে ডাকেন। আপনারা যেসব দাবি দেওয়া করেন তখন তো আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে আমাদের সাথে কোনো আলোচনা না করে তারা এসব দাবি। জুলাই প্রক্লেমেশনের ঘটনার কথা যদি বলি, সেটা নিয়েও তো এক ধরনের পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। সেখানেও তো তারা আসলে বিএনপির সাথে আলোচনা হওয়ার পরও বিএনপি হয়তো ভেবে দেখেছে যে এটা তাদের রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যৎ রাজনীতির জন্য ওনাদের জন্য সুফল আনবে না, হয়তো ওনাদের জন্য ক্ষতি হতে পারে, বা হচ্ছে ওনারা এটাকে সুফল মনে করছেন না নিজেদের জন্য দল হিসাবে,
সেই জায়গায় হয়তো ওনারা এটাকে গ্রহণ করছেন না। কিন্তু হচ্ছে আমরা দেশের আপনাদের কথা অবস্থানটা কি ভেবে জুলাই প্রক্লেমেশন নিয়ে? আমরা তো জুলাই প্রক্লেমেশন অবশ্যই চাই, এবং সেই প্রক্লেমেশন যদি সরকারি উদ্যোগে না দেয় সেটা আমরা নিজেরাই দিব। সেটা একটা ইতিহাস হয়ে থাকবে, ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে। সেটা কিভাবে দিবেন? মানে আপনারা কিসের ব্যানারে দিবেন? বৈষম্য বিরোধী অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম দিবে তখন, যেটা 31শে ডিসেম্বর আমরা দিতে চেয়েছিলাম। সেটা তো আমরা পরবর্তীতে সরকারের এবং রাজনৈতিক দলগুলো সবাই একসাথে আসবে বলাতে আমরা সেখান থেকে সরে এসে যে সবাই মিলেই দিব, যেহেতু আমরা হচ্ছে সবাই একসাথে হওয়ার আরেকটা সুযোগ আছে, কেন আমরা এটাকে হাতছাড়া করব। কিন্তু সেটা যদি পরবর্তীতে যদি ওনারা সেই পয়েন্ট থেকে সরে যান, তাহলে সেই আগের মতো যদি তোমার পাশে কেউ না আসে তবে একলা চলতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের এই যে প্রক্লেমেশন, এটা থেকে সবাই সরে যাবে কেন? সবাই মিলে তো এই অভ্যুত্থানের বিশেষ অবদান রয়েছে, বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবদান তো সবথেকে আমরা বেশি। সেদিন যখন হচ্ছে 16 জানুয়ারি যখন হচ্ছে প্রধান উপদেষ্টার আহ্বানে সকলে মিলে আমরা যখন বৈঠকে বসেছিলাম, সেখানে বিএনপি ঐক্যমত পোষণ করেছে যে হচ্ছে প্রক্লেমেশন প্রয়োজন। কিন্তু পরবর্তীতে আমরা 23 তারিখের মধ্যে প্রক্লেমেশনের একটা ড্রাফট কপি সকল দল থেকে জমা চেয়েছে সরকার, আমরা যতটুকু জানতে পেরেছি সেক্ষেত্রে বিএনপি নিজেই বলেছে যে হচ্ছে তারা এখনো দেয়নি, তারা দিতে চাচ্ছে না, দিবে না। তো হচ্ছে এই ক্ষেত্রে ওনারা ওনাদের জায়গা থেকে সেদিনের দেয়া কথা থেকেও সরে এসেছে বলে আমরা মনে করছি। হয়তো হচ্ছে ওনাদের পলিটিক্যাল জায়গা থেকে ওনারা মনে করছেন যে হচ্ছে এখানে ওনারা অ্যাড না থাকাটাই ওনাদের জন্য পলিটিক্যালি সুবিধা নিয়ে আসবে। তবে এটাকে আমরা কখনো বিভাজন বলবো না, আমরা বলবো মতের পার্থক্য। দেশের কিছু একটা মৌলিক কিছু বিষয় থাকবে, যে মৌলিক বিষয়গুলোতে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এটা কি মৌলিক বিষয় মনে করছেন? এই প্রক্লেমেশন কি মৌলিক বিষয় নাকি? আমরা সেই জায়গায় এটাকে আমরা মনে করছি, বিএনপি মনে না করলে তো কিছু বিষয় না। আমরা এই প্রক্লেমেশনটা এই জন্য প্রয়োজন মনে করছি যে প্রক্লেমেশনের মাধ্যমে এমন কিছু মৌলিক বিষয় নির্ধারিত হবে যেটার ভিত্তিতে আগামী রাজনীতিগুলো যেটাকে ভিত্তিতে চলবে, এবং যেটার ভিত্তিতে আগামীতে সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকবে। সেটা সম্ভব? ইসরাফিল হোসেন মাহমুদ চৌধুরী, আপনি কি মনে করছেন? বিএনপির পজিশনটা কিন্তু বেশ ক্লিয়ার। প্রথমত যেটা বলা হয়েছে যে বেসিক্যালি এই প্রক্লেমেশনের মধ্যে কি থাকবে, কন্টেন্টটা কি হবে, এটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা কি হবে, এটা পলিটিক্যাল পার্সপেক্টিভে এসব বিবেচনার পরেই কিন্তু বিএনপির ডিসিশনে আসবে। সো বর্তমানে এটা এইখানে এই জায়গাতেই আছে। এখানে বিএনপি কখনোই বলে না যে এই ধরনের প্রক্লেমেশন দরকার নাই অথবা জরুরি নয়, এরকম কিছু বলা হয় না। কিন্তু এই প্রক্লেমেশনে তারা একটি টাইমলাইন দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে, এরপরে পরিবর্তিত হয়ে 15ই জানুয়ারির মধ্যে। কিন্তু একেবারে আপনার পাশে বসে আব্দুল হান মাসুদ বলছেন যে বিএনপির জন্য এটি পিছিয়ে গেছে। তারা মনে করছে যে এটি হয়তোবা তাদের জন্য আসলে তাদের রাজনীতির জন্য এটি হয়তোবা কিছুটা অন্যরকম হয়ে যেতে পারে, সেই জন্য হয়তোবা তারা চাচ্ছে। আমার মনে হয় সেরকম কোনো বিষয় আছে। এর মেইন বিষয়টা হচ্ছে কি এখানে অনেক কিছু বিবেচনা করার বিষয় আছে, এবং বিবেচনার ভিত্তিতে বিএনপি একটা ডিসিশনে আসবেন। কিন্তু জুলাই আন্দোলনের স্পিরিটটাকে বিএনপি ধারণ করে, নো ডাউট বিএনপি ওয়াজ এ বিগ পার্ট অফ দিস মুভমেন্ট। এবং এই যে মুভমেন্টটা ছিল এটাতে বিএনপি আমাদের এই যে আন্দোলনটা প্রতি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, এবং এইখানে বিএনপি একটা বড় অংশগ্রহণ ছিল, সর্বজন স্বীকৃত, এবং এই স্পিরিটটাকে ধারণ করে। সো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে এই বিষয়টা আমরা কিছু বিবেচনার বিষয় আছে, এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা কথাবার্তা বলে এই বিভিন্ন কিছু বিবেচনা করে হয়তো এই জায়গাটা আসবে। আপনারা মনে করছেন এটি একটা সময় সাপেক্ষ ব্যাপার। জনাব ইসরাফিল হোসেন মাহমুদ চৌধুরী, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছেন যে জুলাই প্রক্লেমেশনের উপর ভিত্তি করে আগামী রাজনীতির বন্দোবস্ত হবে, সেটা নিয়ে আপনার মন্তব্য জানতে চেয়েছিলাম। সেই সাথে একটি বিষয় একটু আরো যোগ করি, গণতন্ত্রের বাইরে কোনো কিছু ভালো হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই সরকারকে সমর্থন দিয়ে গেছে, আর সেটা প্রতিষ্ঠা না হলে সমর্থন বেশি দিন থাকার কথা নয়। অনির্বাচিত সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। আমির খসরু মাহমুদ চৌধুরী এমনটি বলেছেন, সেটি নিয়েও আপনার মন্তব্য জানতে চাইব। দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো হবে কনসেনসাসের ভিত্তিতে। কনসেনসাস মানে সকল অল স্টেক হোল্ডার্স যারা আছে, সো সেটাতে একটা বিষয়। সেইখানে পলিটিক্যাল পার্টিস বলেন, বিভিন্ন সিভিল প্ল্যাটফর্ম, সবার একটা ইনপুট থাকবে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কী হবে। সেটা এটার জন্য আপনার একটা কনসেনসাস ইজ দ্য মেইন থিং। আর গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে তো গিয়ে কোনো কিছু আমরা কেউ চাচ্ছি না। হ্যাঁ, আমরা তখন একটা বেসিক্যালি যেটা কী হয়েছে, আমরা 5ই অগস্টের পরে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে রাজনীতি উন্মুক্ত হয়েছে, কিন্তু আমরা কিন্তু এখন একটা ডেমোক্রেটিক অর্ডারে আসতে পারি নাই। ডেমোক্রেটিক অর্ডারে কখন আসবো? যখন আমরা একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, তখন এই জিনিসটাকে ফুল আমরা বলতে পারি প্রসেসটা শুরু হয়েছে। সো এটার বাইরে গিয়ে তো কোনো কিছু করার সুযোগ নেই। ঠিক আছে, তো বিএনপি সেটাই বলছে যে বেসিক্যালি নির্বাচন আপনার শুরু, ডেমোক্রেটিক যে প্রসেস এটা একটা শুরু, এবং অর্ডারটাকে আপনার রিস্টোর করার একটা শুরু মাত্র। সো এইটার ভিত্তি ধরে বিএনপি আগাচ্ছে,
এবং বিএনপি এটার ক্ষেত্রে সরকারকে যে পরিমাণ সহযোগিতা যা সহযোগিতা করার সেই সহযোগিতা করে যাচ্ছে এবং করে যাবে। সো এটা হলো বেসিক্যালি বিএনপির পজিশন। আর আমরা যে মূল কাজগুলো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমাদের মূল কাজ দুটো। আমরা যে 31 দফা দিয়েছি, এটা আমাদের কাজ হলো এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ডিসেমিনেশন, ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এবং আমরা আমাদের দলটাকে গুছাচ্ছি, কাজ করছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা বর্তমান সরকারের সহযোগিতা করছি যাতে আমরা একটা ডেমোক্রেটিক অর্ডারে আবার ফেরত আসতে পারি সেই প্রসেসটার মধ্যে। এটা হলো মূল কথা। জি, ধন্যবাদ জনাব আব্দুল হান্নান মাসুদ চৌধুরী। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী যেমনটি বলছিলেন যে সরকারকে গণতান্ত্রিক এই কাঠামোর জন্য, নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা বিএনপি করে যাচ্ছে, কিন্তু নির্বাচন নিয়ে আপনাদের অবস্থানটা কিছুটা অপরিষ্কার, যে আপনারা নির্বাচন কিছুটা পিছিয়ে দেবার চেষ্টা করছেন, সেটি নিয়ে একটু জানতে চাই। না, আমরা নির্বাচন এখন থেকেই চাচ্ছি, সক্ষম হলে কালকে থেকে, তবে সেটা স্থানীয় সরকার থেকে শুরু করে। স্থানীয় সরকার, কারণ হচ্ছে সরকারের সুযোগ সুবিধাগুলো একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছায় হচ্ছে স্থানীয় সরকার দিয়ে। আপনার যদি সংস্কারের কথাই বলেন, সংস্কারটা যদি আপনি স্থানীয় থেকে শুরু করতে না পারেন, সেখানে যদি হচ্ছে একদম স্থানীয় মানুষের গোড়ায় যারা মানুষের সাথে কানেক্ট হয়, সেই কানেকশনটা যদি হয় যে আওয়ামী লীগের মাধ্যমে, যারা ভোট চুরি করে চেয়ারম্যান মেম্বার হয়েছে তাদের মাধ্যমে, তাদের সকলকে তো আপনি সরাতে পারছেন না। আবার এতজন প্রশাসক নিয়োগ দেওয়া টাফ হয়ে যাচ্ছে। আর আপনি যদি স্থানীয় সরকার থেকে শুরু করেন, যেহেতু জাতীয় সরকারের একটা বড় অভিজ্ঞতা, আমি একটু বলি, জাতীয় সংসদ নির্বাচনের সক্ষমতার চাইতে স্থানীয় সরকার ভেঙে এক একটা অঞ্চল ধরে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন শুরু করেন, তাহলে হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা, প্রশাসনের নিরপেক্ষতা, এগুলা বাছাই হয়ে চলে আসবে, যাচাই হয়ে এসে আপনি জাতীয় সংসদ নির্বাচনটা দিতে পারেন। আরেকটু যুক্ত করে, স্থানীয় সরকারের তো অনেকগুলো পর্যায় এবং সেটার এক একটা নিয়ম, সেই নিয়মগুলো ভেঙে এক নিয়মের মধ্যে এনে নির্বাচন করার মতো সময়, মানে কতটা সময়, একটার এক রকম নিয়ম আপনি করতে চান। যদি ইউনিয়ন পরিষদ ইলেকশন ধরেন, একটা অঞ্চল ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করলে সেখানে প্রশাসন নিরপেক্ষ থাকছে কিনা আপনি এটা যাচাই করতে পারতেছেন, প্রশাসনের সক্ষমতা যাচাই করতে পারতেছেন। একসাথে সারা দেশে নির্বাচন কিন্তু হচ্ছে না। এবং একই সাথে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগের মতো আবার হচ্ছে মানুষ তাদের যে ভোটাধিকার প্রয়োগ করা একটা আনন্দের জায়গায় মানুষের বিশ্বাস ফিরে আসে, আপনি বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। সেই জায়গাটা আপনি তৃণমূল থেকে শুরু করেন, এমন হচ্ছে সামনের দিকে আমরা নির্বাচনটা চাই যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন আসতে পারে। স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদ নির্বাচনের মধ্যে যাচ্ছেন, একটু যদি আপনাদের প্রত্যাশার কথা বলি। আমরা তো মনে করি যে যদি এটা সম্ভব হয় এই মাস থেকে শুরু করা হোক। অসংখ্য ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচন হলেই কেবল আমরা জাতীয় সংসদ নির্বাচন করার সক্ষমতাটা আমরা বুঝতে পারবো। একই সাথে দেশের মানুষের দোরগোড়ায় সরকারের যে সুযোগ সুবিধাগুলো, মানুষ যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নগুলো কেমন নির্বাচন দেখতে চাচ্ছে মানুষ, এটাকে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারবে। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনাকে ধন্যবাদ। ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।